7 বছর বয়সী বাচ্চা মেয়ে মিষ্টি তার বাবা মায়ের সঙ্গে বাস করে। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় তাকে তার বাবা মা প্রচন্ড বেশি ভালোবাসে। বিশেষ করে মিষ্টির মা সবসময় মিষ্টির খাওয়া দাওয়ার দিকে খুবই কড়া নজর রাখে। একদিন সন্ধ্যাবেলা মিষ্টির মা মিষ্টিকে বলে, এই মিষ্টি, এই নে, আমি তোর জন্য ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস বানিয়েছি। তরমুজে দানা থাকে বলে তুই তো তরমুজ খেতে চাস না। প্রত্যেকদিন আমি তরমুজ কেটে কেটে দিই আর তুই তরমুজগুলো নষ্ট করিস। সেই জন্য আজকে আমি তরমুজের দানাগুলো বাদ দিয়ে তারপরে তরমুজের জুস বানিয়েছি। তুই তো আবার ঠান্ডা জুস খেতে ভালোবাসিস। এই নে, আমি তোর জন্য ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস বানিয়েছি, খেয়ে নে তাড়াতাড়ি। এই তো মা, তুমি খুবই ভালো করেছো। তরমুজ খেতে খুবই টেস্টি, কিন্তু তরমুজের এই দানাগুলো খুবই বিরক্ত করে। তরমুজে যদি বীজগুলো না থাকতো তাহলে আমি প্রত্যেকদিন অনেক অনেক তরমুজ খেতাম। মা, তুমি তাহলে এবার আমাকে প্রত্যেকদিন তরমুজের জুস বানিয়ে দেবে, ঠিক আছে? ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস খেতে ভালো লাগে। ঠিক আছে পাকা বুড়ি, তাড়াতাড়ি খেয়ে নে। তোর বাবা এখনো এলো না কেন বলতো? সে কখন ফোন করে বলেছিলাম ফুচকা আনতে। আমার আজকে খুবই ফুচকা খাওয়ার ইচ্ছা করছে। দেখ না, বাজারে ফুচকা আনতে গেছে, মনে হয় কেউ ধরে বেঁধে রেখেছে। এখনো পর্যন্ত বাড়ি আসার নাম নেই। এই তো আমি এসে গেছি। তোমার জন্য 100 টাকার ফুচকা নিতে গেলে দেরি তো হবেই। বাপ রে বাপ, ফুচকার দোকানে যে লাইন ছিল কি আর বলবো। নাও তাড়াতাড়ি ফুচকাগুলো খেয়ে নাও, তা নাহলে কিন্তু নরম হয়ে যাবে। এই শুনে লতা সঞ্জয়ের কাছ থেকে ফুচকা নিয়ে খাওয়া শুরু করে দেয়। নিজের মাকে মজা করে ফুচকা খেতে দেখে মিষ্টিরও ফুচকা খাওয়ার খুবই ইচ্ছা হয়। ও মা, আমিও ফুচকা খাবো, আমাকেও ফুচকা দাও না। মা, দাও না ফুচকা। বাবারে বাবা, মিষ্টি ভীষণ ঝাল রে মা, ভীষণ ঝাল। এই ফুচকা খেয়ে আমার কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। তুই তো এমনিতেই ঝাল খেতে পারিস না। একদম খেতে পারবি না রে বাবু, খুব ঝাল লাগবে তোর। তারপর আবার ভ্যাবা করে কাঁদবি। আরে ও যখন ফুচকা খেতে চেয়েছে ওকে দাও না। তবে টক জল দিয়ে আলু মাখা দিয়ে কেন দেবে? একটা শুকনো ফুচকা দাও, বাচ্চা মানুষ এমনি এমনি খেয়ে নেবে। এই শুনে মিষ্টির মা মিষ্টিকে বেশ কয়েকটা শুকনো ফুচকা খেতে দেয়, কিন্তু সেই শুকনো ফুচকা খেতে মিষ্টির ভালো লাগে না। এমন সময় বাচ্চা মেয়ে মিষ্টির মাথায় এক অদ্ভুত বুদ্ধি চলে আসে। সে যখন নিজের সামনে ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস দেখতে পায়, যেটা তার মা কিছুক্ষণ আগেই তাকে খেতে দিয়েছিল, সেই তরমুজের জুসের মধ্যেই মিষ্টির শুকনো ফুচকা ডুবিয়ে ডুবিয়ে খেতে শুরু করে দেয়। আর এরকম ভাবে ফুচকা খেতে মিষ্টির ভীষণ ভালো লাগে। আর মিষ্টিকে এভাবে তরমুজ ফুচকা খেতে দেখে তার বাবা মা দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। কিরে, তুই এভাবে তরমুজের জুস দিয়ে ফুচকা খাচ্ছিস? এ বাবা মিষ্টি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম ভাবে ফুচকা কে খাওয়া শেখালো তোকে? পেট খারাপ করবে তো উল্টো পাল্টা খাবার খেলে। মা, আমাকে আরো ফুচকা দাও। তরমুজের এই ঠান্ডা ঠান্ডা জুস দিয়ে ফুচকা খেতে খুব ভালো লাগছে। তুমি খেয়ে দেখো, তোমারও খুব ভালো লাগবে। দাও না ফুচকা। এই বলে মিষ্টি তার মায়ের কাছ থেকে একের পর এক ফুচকা নিয়ে তরমুজের ঠান্ডা ঠান্ডা জুসের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খেতে থাকে। মিষ্টির সেই তরমুজ ফুচকা খেতে এতই ভালো লাগে যে সেদিনের পর থেকে মিষ্টি ফুচকা বলতে শুধুমাত্র তরমুজ ফুচকাকেই বোঝে। বাড়িতে তার মা যখনই ফুচকা খায় তখনই মিষ্টির জন্য তরমুজ ফুচকা বানিয়ে দিতে হয়। আর এভাবেই দেখতে দেখতে মিষ্টি বড় হয়ে ওঠে। বড় হওয়ার পর মিষ্টি অনেক বড় তরমুজ ফুচকা পাগল মেয়ে হয়। এখনো পর্যন্ত সে টক জল ফুচকা খেতে চায় না। এমনকি বাইরে বেরিয়েও মিষ্টি তরমুজ ফুচকার সন্ধান করে। এই পিয়ালি, ওই ফুচকাওয়ালাকে দেখে আমার না ভীষণ তরমুজ ফুচকা খাওয়ার ইচ্ছে করছে। এখানে কোথাও তরমুজ ফুচকা পাওয়া যাবে না? ঠান্ডা ঠান্ডা তরমুজ ফুচকা। আরে তুই কি পাগল হয়ে গেছিস? তুই বাড়িতে তরমুজ ফুচকা খাস সেটা ঠিক আছে, কিন্তু তুই বাইরে বেরিয়ে তরমুজ ফুচকা কোথাও পাবি না। কারণ তোর মতো এরকম অদ্ভুত খাবার পৃথিবীতে কেউ খায় বলে আমার তো মনে হয় না। তরমুজের জুস একটা স্বাস্থ্যকর খাবার, সেটা দিয়ে তুই নাকি ফুচকা খাবি। যে শুনবে সেই তোকে পাগল ভাববে। হ্যাঁ, সে তুইও আমাকে তরমুজ ফুচকা পাগল বলতেই পারিস, আমার তাতে কিছু যায় আসে না। আমি তো শুধু ফুচকা বলতে তরমুজ ফুচকাই বুঝি। আর এখন যখন ফুচকার কথা তুই তুলেছিস, আমাকে তো এখন তরমুজ ফুচকা খেতেই হবে, না হলে যে আমার শান্তি হবে না রে। তাহলে তোকে আর আজকে কলেজে যেতেও হবে না রে। আজকে আমাদের ফাইনাল ইয়ারের লাস্ট পরীক্ষা, তবে তোকে পরীক্ষা দিতে হবে না। তুই বাড়িতে গিয়ে তোর মাকে তরমুজ ফুচকা বানিয়ে দিতে বল, আর তুই বাড়িতে বসে বসে মজা করে তরমুজ ফুচকা খা। চিন্তা নেই, পরীক্ষায় তুই তরমুজের মতো এত বড় বড় গোল্লা পেয়ে যাবি। আরে তা আবার হয় নাকি? পরীক্ষা না দিলে হবে? ওই দেখ পিয়ালি, আমার তরমুজ ফুচকা খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। ওই দেখ একটা ফলের জুসওয়ালা আসছে। ওই জুসওয়ালার কাছ থেকে আমি তরমুজের জুস কিনে নেব, আর তারপর ফুচকাওয়ালার কাছ থেকে শুকনো ফুচকা কিনে নেব। ব্যাস, তারপর আমার তরমুজ ফুচকা একদম রেডি। মিষ্টির কথা শুনে তার বন্ধু পিয়ালি প্রচন্ড পরিমাণে অবাক হয়। মিষ্টির তরমুজ ফুচকা খাওয়ার চক্করে পড়ে তাদের পরীক্ষা দিতে যেতেও অনেক লেট হয়ে যায়।
কলেজ থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় মিষ্টি আবার বাইরে থেকে শুকনো ফুচকা কিনে বাড়িতে নিয়ে আসে। মা, আজকে আমার পরীক্ষা শেষ। কলেজের লাস্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে মা। এবার আমি বেঁচে গেলাম। এই গরমের মধ্যে আমাকে আর ডেলি ডেলি কলেজেও যেতে হবে না। এবার শুধু বাড়িতে বসে বসে আমি তরমুজ ফুচকা খাবো। এই দেখো মা, আমি অনেক শুকনো ফুচকা এনেছি। আর তোমাকে আমি তরমুজের ঠান্ডা ঠান্ডা জুস বানিয়ে রাখতে বলেছিলাম, সেটা বানিয়েছো তো? না রে মা, আমি একদমই ভুলে গেছি, বিশ্বাস কর। আসলে আজকে তোর পিসিরা ঘুরতে এসেছিল তো, তাই আজকে অনেক রকমের রান্না বান্না করতে হয়েছে। বাড়িতে আরো অনেক কাজ ছিল, সেই জন্য আমি তোর জন্য তরমুজের জুস বানাতে ভুলে গেছি। আর তাছাড়া এভাবে প্রত্যেকদিন তরমুজ ফুচকা খাওয়াও কিন্তু ভালো না রে মা। এই শুনে মিষ্টি প্রচন্ড পরিমাণে রেগে যায়। ও, সেটাই বলো যে তুমি ইচ্ছা করেই তরমুজের জুস বানিয়ে রাখোনি, যাতে আমি আজকে তরমুজ ফুচকা খেতে না পারি, তাই তো? ভাবলাম এই গরমের মধ্যে বাড়ি এসে ঠান্ডা ঠান্ডা তরমুজ ফুচকা খাবো, কিন্তু বাড়িতে এসে আমার মাথাটা তুমি আরো গরম করে দিলে। ভালো লাগে না কিছু। যাও তো, আজকে আমি কিচ্ছু খাবো না। আরে রাগ করিস না মিষ্টি, আমি তোর জন্য এক্ষুনি তরমুজের জুস বানিয়ে দিচ্ছি। এটুকু কারণের জন্য এত রাগ করে কেউ? এমনিতেই প্রচুর গরম পড়েছে, আর নিজের মাথা গরম করিস না। একটু অপেক্ষা কর, আমি তোর জন্য এখনই তরমুজের জুস বানিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? এই শুনে মিষ্টির মাথা ঠান্ডা হয়। মিষ্টির মা তরমুজের জুস বানিয়ে তার মধ্যে ঠান্ডা ঠান্ডা বরফের টুকরো দিয়ে দেয়, আর মিষ্টি খুবই মজা করে সেই ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস দিয়ে ফুচকা খায়। এভাবেই দেখতে দেখতে সময় কাটতে থাকে। মিষ্টি বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তার বাবা মা তার জন্য বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে। আর সৌভাগ্যবশত মিষ্টির জন্য একটা খুবই বড়লোক পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে। তাই মিষ্টি এবং তার বাবা মা সকলেই খুবই খুশি হয়। কিছুদিনের মধ্যেই মিষ্টির সঙ্গে দীপঙ্করের বিয়ে হয়ে যায়। আর বিয়ের পর মিষ্টির পরিবার খুবই তাড়াতাড়ি মিষ্টির তরমুজ ফুচকা খাওয়ার ব্যাপারে অবগত হয়ে যায়। বলছি দীপঙ্কর, আজকে অফিস থেকে বাড়িতে ফেরার সময় তুমি আমার জন্য 200 টাকা শুকনো ফুচকা নিয়ে আসবে তো? আসলে অনেকদিন হয়ে গেল আমার না ফুচকা খাওয়া হয় না। শুকনো ফুচকা নিয়ে আসবো মানে? টক জল আর আলু মাখা ছাড়াই ফুচকা খাবে নাকি তুমি? এরকম শুকনো ফুচকা কেউ খায়? আরে না না, শুকনো ফুচকা খাবো না, আমি তো তরমুজ ফুচকা খাবো। তুমি ফুচকা নেবে আর আমার জন্য বড় বড় 4-5টা তরমুজ কিনে আনবে। আমি আমাদের বাড়ির কাজের মাসিকে বলবো আমার জন্য ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস বানিয়ে দিতে। আসলে আমি তরমুজ ফুচকা খেতে ভালোবাসি। আজকে একবার তুমি আমার সঙ্গে তরমুজ ফুচকা খেয়ে দেখবে, তুমিও আমার মতো তরমুজ ফুচকার ফ্যান হয়ে যাবে। এরকম অদ্ভুত খাবারের নাম শুনে দীপঙ্কর প্রচন্ড পরিমাণে অবাক হয়, কিন্তু বউয়ের আবদার তাকে মেনে নিতে হয়। অফিস থেকে ফেরার সময় দীপঙ্কর তার বউয়ের কথা মতো অনেক অনেক শুকনো ফুচকা এবং তরমুজ কিনে নিয়ে আসে। মিষ্টি তখনই একটা তরমুজ নিয়ে তাদের বাড়ির কাজের মাসির কাছে চলে যায়। ও মাসি, তুমি রান্না করছো? বন্ধ করো বন্ধ করো, এখন রান্না বন্ধ করো। এই নাও, এই তরমুজটা নাও, তুমি আমার জন্য ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস বানিয়ে দাও। শুনে নাও কিভাবে বানাবে। প্রথমে তরমুজটা ছোট ছোট টুকরো করে কেটে নেবে, তারপর তরমুজের বীজগুলো বেছে বেছে সব ফেলে দেবে, একটাও বীজ যেন না থাকে। তারপর জুসারে তরমুজের টুকরোগুলো দিয়ে জুস বের করে নেবে। ওই জুসের মধ্যে বেশি বেশি করে বরফের টুকরো দেবে, ব্যাস তাহলেই তৈরি। কিন্তু বৌমনি, রাত 8টা বেজে গেল, আমার তো রান্না প্রায় হয়ে এসেছে, আর আমার বাড়ি যাওয়ার সময়ও তো হয়ে গেল। এখন আমি তোমার জন্য তরমুজের জুস বানাতে গেলে আমার তো বাড়ি যেতে রাত হয়ে যাবে। আমি বরং তোমাকে আজকে তরমুজ কেটে দিচ্ছি, তুমি এমনি এমনি খেয়ে নাও। তোমরা না সত্যি সবসময় বাড়ি যাওয়ার জন্য অজুহাত খোঁজো, তাই না? আমি তরমুজ খাবো বলেছি? আমি তরমুজ ফুচকা খাবো বলে তরমুজের জুস বানাতে বলেছি। তাড়াতাড়ি যেটা বলা হয়েছে সেটা করো। এতই যদি বাড়িতে যাওয়ার তাড়া থাকে তাহলে কাজে আসো কেন? এখানে কাজ করতে এসেছো, টাকা দিয়ে তোমাকে কাজ করাচ্ছি। আমরা যা বলবো তোমাকে তাই শুনতে হবে। আর হ্যাঁ, শুধু আজকে নয়, আমার জন্য প্রত্যেকদিন এইভাবে তরমুজের জুস বানিয়ে দিতে হবে, মনে থাকে যেন। মিষ্টির মুখে এত বড় বড় কথা শুনে তাদের বাড়ির কাজের মাসির খুবই খারাপ লাগে, কিন্তু তবুও সে কিছু না বলে মিষ্টির জন্য তরমুজের জুস বানিয়ে দেয়। আর মিষ্টি খুবই মজা করে তরমুজ ফুচকা খায়। এভাবেই প্রত্যেকদিন মিষ্টি তরমুজ ফুচকার জন্য শান্তি মাসিকে অনেক অনেক তরমুজের জুস বানাতে হয়। এভাবেই মিষ্টি বিয়ে করে শ্বশুর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে শান্তি মাসির কাজের পরিমাণ অনেক গুণে বেড়ে যায়। অন্যদিকে দীপঙ্করেরও রোজ রোজ ফুচকা নিয়ে আসতে বিরক্ত লাগে, তাই সে এখন প্রায় দিনই ইচ্ছা করে মিষ্টির জন্য ফুচকা নিয়ে আসে না। এর ফলে মিষ্টি প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমি কি তোমার কাছে দামি কোনো খাবার খেতে চাইছি? প্রত্যেকদিন আমার জন্য 200 টাকার শুকনো ফুচকা নিয়ে আসতে পারো না? বিয়ের পর আমি তো তোমাকে কখনো বলিনি আমাকে বড় রেস্টুরেন্টে নিয়ে চলো, আমাকে 5 স্টার রেস্টুরেন্টে নিয়ে চলো। শুধু একটু শুকনো ফুচকা নিয়ে আসতে বলি বলে তোমার এত প্রবলেম? দেখো, কর্মের মধ্যে কিন্তু আমাকে আর বিরক্ত করো না। এমনিতেই আমার মাথায় এখন অফিসের অনেক চাপ আছে। যাও, বাড়িতে ফুচকা বানিয়ে খাও। এই শুনে মিষ্টি শান্তি মাসির কাছে যায় এবং তাকে অনেক অনেক ফুচকা ভাজতে বলে। এর ফলে শান্তি মাসি মনে মনে প্রচন্ড রেগে যায়।
নাও, এতদিন পর্যন্ত তরমুজের জুসের জন্য পাগল করে দিত, এখন আবার নতুন করে ফুচকা বানাতে হবে। এই গরমের মধ্যে এবার আমাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ফুচকা ভাজতে হবে। আমার মনে হচ্ছে এই বাড়িতে আমি বেশি দিন আর টিকতে পারবো না। সেদিন মিষ্টি শান্তি মাসিকে দিয়ে অনেক অনেক ফুচকা বানিয়ে নেয়, আর মিষ্টি মজা করে মন ভরে প্রাণ ভরে তরমুজ ফুচকা খেতে থাকে। এভাবে মিষ্টির জন্য প্রত্যেক দিন শান্তি মাসিকে অনেক বেশি বেশি করে কাজ করতে হয়। মিষ্টি যখন তরমুজ ফুচকা খেতে বসে, তখনই তরমুজ ফুচকা খেতে গিয়ে তার মুখে একটা তরমুজের বীজ পড়ে। এর ফলে মিষ্টি শান্তি মাসির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই যে কেমন ভাবে তুমি তরমুজের জুস বানিয়েছো? হ্যাঁ, তরমুজের জুসের মধ্যে এখনো তরমুজের বীজ আছে। ইস, আমার তরমুজ ফুচকা খাওয়ার মুডটাই একেবারে তুমি নষ্ট করে দিলে। বাড়ি যাবার এত তাড়া থাকলে কিভাবে কাজ করবে? আমি তোমাকে বলেছিলাম ভালো করে তরমুজের বীজগুলো বাদ দিয়ে তারপর জুস বানাবে। আমার জন্য আবার ভালো করে তরমুজের জুস বানিয়ে নিয়ে এসো, যাও। এই দেখো, আমি তোমার বাড়িতে আর কাজ করতে পারবো না। আমি কেন? কেউই কাজ করতে পারবে না। প্রত্যেকদিন হাজার হাজার ফুচকা ভাজতে হবে, তারপরে 10টা 12টা করে তরমুজের জুস বানাতে হবে। আমি অনেকদিন থেকেই ভাবছিলাম কাজটা আমি ছেড়ে দেব। আজকে আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, তোমাদের বাড়িতে আমি আর কাজ করব না। এবার নিজে ফুচকা ভাজো আর তরমুজের জুস বানিয়ে তরমুজ ফুচকা খাও। এই বলে শান্তি মাসি কাজ ছেড়ে দিয়ে চলে যায়। আর মিষ্টি প্রচন্ড পরিমাণে অলস হওয়ায় সে নিজে থেকে তরমুজ ফুচকা বানিয়ে খেতে চায় না। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় বাড়িতেও মিষ্টি সেরকম ভাবে কোনো কাজকর্ম শেখেনি, তাই মিষ্টি ফুচকাও ভাজতে পারে না। এখন বাড়িতে কাজের মাসি না থাকায় মিষ্টির উপরে সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে। মিষ্টি নতুন কাজের মেয়ে সন্ধান করলেও সে কাউকেই খুঁজে পায় না, কারণ শান্তি মাসি মিষ্টির বাজে ব্যবহারের কথা সবাইকে বললে কোনো কাজের মেয়ে মিষ্টিদের বাড়িতে কাজ করতে চায় না। এর ফলে সংসারের কাজকর্মের চাপে পড়ে মিষ্টি নিজের জন্য তরমুজ ফুচকা বানাতে পারে না। তাই সে এখন মাঝে মধ্যে বাইরে থেকে ফুচকা কিনে নিয়ে এসে বাড়িতে তরমুজের জুস বানিয়ে তরমুজ ফুচকা খায়। দূর, এই তরমুজ ফুচকা বানানো খুবই ঝামেলা। তরমুজের মধ্যে থেকে বীজগুলো বাদ দিতে দিতেই কোনোদিন আমি পাগল হয়ে যাব। তাই আমি ভাবছি এবার তরমুজ ফুচকা খাওয়া ছেড়ে দিয়ে আমি এমনি সাধারণ টক ঝাল আলু মাখা দিয়ে ফুচকা খাওয়া শুরু করব। তাহলে আমার যখন ইচ্ছা হবে আমি তখনই বাইরে থেকে ফুচকা খেয়ে চলে আসতে পারবো। এভাবে আস্তে আস্তে সংসারের চাপে পড়ে মিষ্টির মাথা থেকে তরমুজ ফুচকার ভূত নেমে যায়। এখন মাঝে মধ্যে ইচ্ছা হলে মিষ্টি সাধারণ টক ঝাল আলু মাখা দিয়েই ফুচকা খায়। তবে যখনই মিষ্টি নিজের মায়ের বাড়িতে যায়, তখনই সে তার মায়ের কাছে তরমুজ ফুচকা খাওয়ার জন্য আবদার করে। পল্লবী দেবী তার স্বামী কৈলাস বাবু এবং একমাত্র মেয়ে অর্পিতাকে নিয়ে ছোট্ট এক গ্রামে বাস করে। কৈলাস বাবু গ্রামে দিনমজুরির কাজ করেই সংসার চালায়। যেমন হোক করে তাদের সংসার খুব ভালোভাবেই চলে যায়। তবে একমাত্র মেয়ে অর্পিতাকে তারা খুবই ভালোবাসা দেয়, আর এরকম ভাবেই হাসি খুশি তাদের দিন কাটে। আস্তে আস্তে অর্পিতা বিয়ের বয়সী হয়ে ওঠে, কিন্তু তবুও সে বাড়ির কোনো কাজ করতে চায় না, আর রান্না বান্না তো দূরের কথা। এমনই একদিন, কিরে অর্পিতা, তোকে কখন থেকে আমি ডাক দিচ্ছি, তুই শুনতে পাচ্ছিস না? আমি জানি তো তুই নিশ্চয়ই রান্নাঘরে আসার ভয়ে আমার ডাকে সাড়া দিচ্ছিলি না, তাই তো? মা, আমি তো তোমার ডাক শুনতেই পাইনি, এই জন্যই তো আমি সাড়া দিতে পারিনি। আর তাছাড়া আমার রুমে দরজা তো বন্ধ ছিল, তাই হয়তো শুনতে পাওয়া যাচ্ছিল না। শুনতে পাওয়া গেলেও তো তুই সাড়া দিবি না, এটা আমি ভালো করেই জানি। আর তুইও এটা খুব ভালো করেই জানিস, তুই যদি সাড়া দিস তাহলে তো তোকে আমি রান্নাঘরে ডাকবো, তাই তো? মা, আমি কি সাড়া দিই না বলো? তুমি এমন ভাবে বলছো যেন আমি কখনোই সাড়া দিই না। আচ্ছা, কি হয়েছে বলো তো, তুমি ডাকছো কেন? চল আমার সঙ্গে রান্নাঘরে চল, আমি রান্নাটা করছি। কেমন ভাবে রান্নাটা করছি, কি কি দিচ্ছি সবকিছু শিখে নিবি, চল। না, রান্নার কাছে আমাকে একদমই ডাকবে না তো, ওসব এখন শেখা যাবে না। আর তাছাড়া তুমি তো জানো এই রান্নার কাজ আমার একদমই ভালো লাগে না। ওরকম বললে তো চলবে না। আচ্ছা, তুই যেগুলো খেতে পছন্দ করিস সেগুলো আমি তোকে বানানো শিখিয়ে দিচ্ছি, চল। তুই তো ম্যাগি, পাস্তা এগুলো খেতে পছন্দ করিস, আর এগুলোই আমি কেমন ভাবে বানাচ্ছি তুই দেখে নিবি, চল। কি হলো, চল। ওরে বাবা, এগুলো বানানো আবার দেখতে হবে নাকি? উফ, রান্নাঘরে ঢুকতে আমার একদমই ভালো লাগে না, আর এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। না, আমি যাব না। ভালো লাগে না বললে তো আমি শুনবো না, আজকে তোকে দেখতেই হবে। এত বড় হয়ে গেছিস, তবু এখনো রান্না বান্না শিখতে পারলি না। এই রান্না বান্নার কারণেই তোর কত বিয়ের সম্বন্ধ এসে কেটে গেছে। তোকে আর কতদিন এরকম ভাবে বসিয়ে রাখবো বলতো? এই বলে পল্লবী দেবী অর্পিতাকে জোর করে রান্নাঘরে নিয়ে যায় এবং তাকে পাস্তা বানানো শেখাতে থাকে। পল্লবী দেবী এক এক করে সমস্ত কিছু বলতে থাকে, কিন্তু অর্পিতা তখনও নিজের ফোন নিয়েই ব্যস্ত থাকে। এবার মনে হচ্ছে পাত্রপক্ষকে মিথ্যা কথা বলেই তোর বিয়েটা সেরে ফেলতে হবে।
এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমি একভাবে বলেই চলেছি আর তুই তোর ফোন ঘেটেই চলেছিস। দেখো মা, তুমি তো আমাকে এরকম ভাবে শেখাচ্ছ। এখন তো আর এরকম ভাবে কেউ শেখে না। এখন সবার কাছেই ফোন আছে আর সবাই তো ফোন দেখে দেখে অনেক কিছুই রান্না শিখে ফেলতে পারে। আমি যখন শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করব তখন আমি ফোন দেখে রান্না করে নেব। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না তো। এই বলে অর্পিতা রান্নাঘর থেকে চলে যায়। এই মেয়েটাকে নিয়ে আমি কি যে করব কে জানে। মনে হচ্ছে পাত্রপক্ষের সামনে আমাকে এবার মিথ্যা কথাই বলতে হবে। এই বলে পল্লবী দেবী নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন অর্পিতার বাবা কৈলাস বাবু বলে, কি গো শুনছো, আমি একটা পাত্র দেখেছি। আজ সন্ধ্যাবেলায় ওরা অর্পিতাকে দেখতে আসবে। তুমি খাবার দাবার গুলো সব বানিয়ে রেখো। আমি তো সবকিছুই বানিয়ে রাখবো, কিন্তু তুমি শুধু তোমার মেয়েকে একটু বুঝিয়ে দাও। আমি অত কিছু খাবার বানাবো, ও যেন আমার হাতে হাতে একটু সাহায্য করে দেয়। ও যদি রুমের ভেতরে দরজা বন্ধ করে বসে থাকে তাহলে আমি কিন্তু এত রকমের খাবার রান্না করতে পারবো না। শোনো, পাত্রপক্ষরা একটু নতুন নতুন খাবার খেতে বেশি পছন্দ করে, সেটা আমি শুনলাম। আর সেই জন্যই বলছি, তোমরা ওদের জন্য একটু নতুন নতুন ধরনের আইটেম রান্না করে রেখো। ছেলেটা খুবই শিক্ষিত আর ছেলেটা নাকি শহরে থাকে, আর তুমি তো জানো শহরে কত রকমের খাবার পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছুই বুঝতে পেরেছি। মানে আমাদেরকে ওরকমই সুস্বাদু আর হালকা খাবার বানাতে হবে। এই অর্পিতা, চল আমার সঙ্গে রান্নাঘরে চল। এই বলে পল্লবী দেবী তার মেয়েকে নিজের সঙ্গে রান্নাঘরে নিয়ে যায়। কিন্তু অর্পিতা তখনও তার ফোন নিয়েই ব্যস্ত থাকে। অর্পিতা তার মায়ের কোনো কথাতেই পাত্তা দেয় না। অর্পিতাকে হাজারবার বলা সত্ত্বেও সে তার মায়ের কোনো কথাই শুনতে চায় না। এই দেখে অর্পিতার মা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোর দ্বারাই কিছুই হবে না, যা তুই তোর ঘরে চলে যা আর সারাদিন মোবাইল নিয়েই পড়ে থাক। যখন শ্বশুর বাড়িতে খাবার বানাতে হবে তখন তুই বুঝতে পারবি। এই সামান্য ম্যাগি পাস্তা বানানোটা শিখে নিতে পারতিস, অসময়ে কাজে লাগতো। এত কিছু বলার পরও অর্পিতা কোনো কথার উত্তর না দিয়ে নিজের ঘরে চলে যায়। ওদিকে সন্ধ্যা হতে না হতেই অর্পিতাকে দেখতে সঞ্জয় এবং তার মা কুহেলি দেবী আসে। মা, অর্পিতা তুমি আমার বাড়ির বৌমা হবে তো, তাই তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আসলে আমার ছেলে না ফাস্ট ফুড খেতে ভালোবাসে। ওর ইচ্ছা হলে ও মাঝে মাঝে ম্যাগি পাস্তা এসব বানিয়ে দেওয়ার কথা বলি। তুমি এসব বানাতে পারো তো? আসলে আমি তো। অর্পিতা থাক, তোকে আর কিছু বলতে হবে না। দিদি, আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না। আমার মেয়ে অর্পিতা সবকিছুই বানাতে পারে। আর ম্যাগি পাস্তা এগুলো তোর বাম হাতের কাজ। আমার মেয়েকে যখন যেটা রান্না করতে বলবেন এ সেটাই বানিয়ে দেবে, কারণ এ খুব ভালো রান্না করতে পারে। কি সত্যি? তাহলে তো খুব ভালো। আমি তো অনেক খুশি হয়েছি। আমার বৌমা এবার থেকে আমাকে নতুন নতুন খাবার বানিয়ে খাওয়াবে। তাহলে আর বেশি দেরি করব না। খুব তাড়াতাড়ি আমি অর্পিতাকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব। এভাবেই দুই পরিবারের সহমতে অর্পিতার সঙ্গে সঞ্জয়ের বিয়ে ঠিক হয়ে যায়। আর দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় এবং অর্পিতা ও সঞ্জয়ের বিয়ের দিন চলে আসে। মা তো বলল ওরা নাকি অনেক বড় লোক, তাই ওখানে গিয়ে আমাকে সেরকম কিছু করতে হবে না। বাড়িতে বসে বসেই থাকতে হবে। হয়তো ওদের বাড়িতে রান্না বান্না করারও লোক আছে, তাই আমি ওখানে গেলে সুখেই থাকতে পারবো। আমি তো ভাবতেই পারছি না এত ভালো একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে। এরকম একটা গ্রামের মেয়ে, তাও আবার এত রকমের খাবার বানানো জানে। যাক, তাহলে খুব ভালো কথা। এবার তো আমি আমার বউয়ের হাতে রোজ রোজ নতুন নতুন খাবার খাবো। তারা দুজনে মনে মনে এসব কথাই ভাবতে থাকে। কিছুক্ষণ পর সঞ্জয় এবং অর্পিতার শুভ বিবাহ সম্পন্ন হয়। সঞ্জয় অর্পিতাকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। বৌমা, তোমার জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি। খোকা, যা বৌমাকে রুমে নিয়ে যা। আমি বুঝতেই পারছি বৌমা অনেক ক্লান্ত। যা বাবা যা, আর দেরি করিস না। মায়ের কথা মতো সঞ্জয় তার বউকে নিয়ে ঘরে চলে যায়। কিছুক্ষণ পর কুহেলি দেবী তার বৌমার ঘরের কাছে এসে বলে, বৌমা একবার দরজাটা খোলো তো, তোমার সঙ্গে একটা কথা আছে। আসলে তখন তো বলা হয়নি, তাই এখন বলতে চলে আসলাম। শাশুড়ি মায়ের গলার আওয়াজ শুনে অর্পিতা তাড়াহুড়ো করে দরজা খোলে। কালকে কিন্তু একটু তাড়াতাড়ি উঠে পড়ো। কালকে থেকেই কিন্তু আমরা তোমার হাতের খাবার খাবো। নতুন বৌমা কেমন নতুন নতুন সুস্বাদু খাবার বানাতে পারে সেটা তো দেখতে হবে। তাই জন্য বলছি তুমি সকাল সকাল উঠে আমাদের জন্য খাবার বানিয়ে রেখো। এই বলে কুহেলি দেবী সেখান থেকে চলে যায়। শাশুড়ি মায়ের এমন কথা শুনি অর্পিতা ভীষণ চিন্তায় পড়ে। একটু বিশ্রাম নিতে না নিতেই সেই রান্না বান্নার কথা চলে এলো। আবার সকাল সকাল উঠতে হবে, এটাই তো সবচেয়ে বড় কঠিন কাজ। আর তার উপর আবার খাবারও বানাতে হবে। এখন কি যে করি কে জানে। সকালবেলা ওঠা তো আমার একদমই অভ্যাস নেই। আর তাছাড়া আমি রান্নাটাই বা কিভাবে করব। যেমন হোক করে পাস্তা বানিয়ে দেব, আর ওটাকেই নতুন খাবারের একটা নামও দিয়ে দেব।
অর্পিতা এই ভেবে মনে মনে খুবই খুশি হয়। পরের দিন সকালবেলা অর্পিতা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায়। এই সময় কেউ ওঠেনি, এখন আমি একটু ফোন দেখে পাস্তা বানানোটা শিখে ফেলি, তারপর দেখা যাবে কেমন করে কি দেব। এই বলে অর্পিতা তার ফোনে পাস্তার রেসিপি দেখতে যাবে, এমন সময় সেখানে তার শাশুড়ি মা চলে আসে। বৌমা, তুমি উঠে গেছো? যাক, ভালো হয়েছে। এবার নাও, তাড়াতাড়ি শুরু করো, আজকে তোমার হাতে সুস্বাদু খাবার খাবো আমরা। এই বলে কুহেলি দেবী রান্নাঘর থেকে বেরিয়ে খাবার টেবিলে গিয়ে বসে পড়ে এবং বৌমার হাতে সুস্বাদু খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে অর্পিতার ভয়ে ভয়ে প্রাণটা যেন একেবারে বেরিয়ে আসে, কিন্তু সে কিছুই প্রকাশ করতে পারে না। হাজারবার ফোন দেখার পরও তার মাথায় কোনো কিছুই আসে না, কারণ সে মশলাগুলোর নাম ঠিকভাবে না জানায় কখন কোনটা দিতে হবে সেটাও গোলমাল পাকিয়ে ফেলে। না, এমন ভাবে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। যেমন হোক করে খাবার বানিয়ে একটু উপরে সস দিয়ে দেব আর পাস্তাটা অনেক ঝাল বানিয়ে দেব, তখন ওরা বুঝবে নতুন বৌমার হাতের খাবার খেতে কেমন লাগে। হ্যাঁ, তাহলেই আমাকে আর দ্বিতীয়বার পাস্তা বানাতে হবে না। অর্পিতা যখন এসব ভাবনা চিন্তা করে তখনই বাইরে থেকে তার শাশুড়ি মা চিৎকার করে বলে ওঠে, এখনো কি হলো না? এই দেখো, খোকাও চলে এসেছে, তাড়াতাড়ি খাবারটা নিয়ে এসো। মা আজকে কি খাবার বানাচ্ছে? খোকা, আজকে আমার নতুন বৌমা আমাদের জন্য একটা নতুন ধরনের খাবার বানাচ্ছে। খাবারটার নাম তো আমিও জানি না, তবে বৌমা খাবারটা নিয়ে আসলেই জানা যাবে। মা, এই মেয়েটাকে দেখে তো আমার মনে হচ্ছে কিছুই খাবার বানাতে জানে না, কারণ এ তো গ্রামের মেয়ে, আর গ্রামের মেয়েদের তো এরকম দেশ বিদেশের খাবার বানানো অসম্ভব ব্যাপার। আমার মনে হচ্ছে এই মেয়েটা মিথ্যা কথা বলছে। এই তোর কারণেই আমরা এবার ধরা পড়ে যাব। আমরা কি সত্যি কথা বলেছি? আমরাও তো মিথ্যা কথা বলেছি। আমি বললাম যে তুই শহরে থাকিস, শহরে ভালো পড়াশোনা করেছিস, কই তুই তো এসব কিছুই করিসনি। এরকম একটা মেয়ে পেয়েছিস, তোর ভাগ্য ভালো। এবার দেখ বৌমা কি বানিয়ে নিয়ে আসে। এই বলে কুহেলি দেবী সঞ্জয়কে বোঝাতে থাকে। আসলে কুহেলি দেবী সঞ্জয়ের বিয়ে দেওয়ার জন্য অর্পিতা এবং তার পরিবারকে মিথ্যা কথা বলেছিল, আর ওদিকে অর্পিতারাও কুহেলি দেবীকে মিথ্যা কথা বলেছিল। কিন্তু অর্পিতা এবং সঞ্জয় দুজনের পরিবারই কেউ কিছু বুঝতে পারে না। ওদিকে অর্পিতার পাস্তা রান্না করা হয়ে গেলে সে গরম গরম পাস্তা নিয়ে চলে আসে। সেই পাস্তা খেয়ে অর্পিতার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই 2 গ্লাস জল নিয়ে ঢকঢক করে খেতে শুরু করে দেয়, কারণ সেই পাস্তাটা খুবই ঝাল ছিল। বৌমা, আমাদের জন্য আর এসব কিছু বানাতে হবে না, তুমি যেটা পারো সেটাই বানাবে, কেমন? এবার থেকে তুমি ভাত ডাল এসবই বানাবে, তোমার আর পাস্তা টাস্তা বানানোর কোনো দরকার নেই। আমার ছেলে আর এসব খেতে চাইবে না, তুমি বরং সাধারণ খাবারই রান্না করবে। এই বলে কুহেলি দেবী আরো 1 গ্লাস জল খায়। সেদিনই অর্পিতার শাশুড়ি মা এবং সঞ্জয় দুজনেই নতুন বৌমার হাতে সুস্বাদু খাবার খাওয়ার কথা ভুলে যায়। এই দেখে অর্পিতা মনে মনে খুবই খুশি হয়। পরের দিন থেকে অর্পিতা ফোন দেখে ডাল ভাত তরকারি ইত্যাদি রান্না করা শিখে ফেলে। ধীরে ধীরে অর্পিতা অন্যান্য সমস্ত খাবার রান্না করা শিখে যায়। এভাবেই সে তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে।